সকাল ৫টা পেরিয়ে পৌনে ৬টার ঘরে কাকডাকা ভোরে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে অদূরে লিচু গাছটা থেকে। মায়া বাড়ির সামনে দরজায় দাঁড়িয়ে সেদিকে বিষণ্ণয়ে তাকিয়ে। ছোট লিচু গাছের ডাল শাখা নুইয়ে পড়ছে কাঁচা পাকা অসংখ্য লিচুর ভারে। লিচুগুলো দেখতে লোভনীয় মনে হলেও মায়া সেদিকে এগিয়ে গেল পেরে খেতে। কার না কার বাড়ি কে জানে। রাতের অন্ধকারে মায়াকে ওর স্বামী কার বাড়িতে নিয়ে এসেছে মায়া এখনো জানে না। বাড়ির মালিক বা আশেপাশের অন্য কাউকেও দেখেনি এখনো। সেজন্য মায়া তখন সিঁড়ি থেকে নেমে নিচের ড্রয়িং রুমটা পার হয়ে বাহিরে এসে দাঁড়িয়েছে। তবে মায়া বুঝতে পারছে এটা ফাহাদের বাড়ি নয়, কারণ মায়ের বোনের শ্বশুর বাড়ি ওর চেনা। কিন্তু এই অপরিচিত বাড়িটি মায়া চিনে না বলেই বের হয়েছে দেখতে এই সুন্দর ডুপ্লেক্স বাড়িটা। ছোটখাটো দোতলা ডুপ্লেক্স বাড়িটার সামনে একটা সুন্দর বাগানও আছে। তবে সেই বাগানে ফুলের চারা নেই, আছে শুধু অসংখ্য ফলের গাছ। বেশ কিছু ফলের গাছ মায়া চিনতে পারলেও অনেক গাছই সে চিনতে পারল না। নামবিহীন বিদেশি ফলের চারা হবে বলে মায়ার মনে হলো। মায়ার মাথার ঘুমটা আরও একটু টেনে নুয়ে পড়া লিচু গাছের নিচে দাঁড়ালো। ওর গায়ে এখনও কালকের পরা সেই সাদা পাকিস্তানি জামাটাই জড়ানো। ফর্সা পায়ে হৃদের বড় বড় স্যান্ডেল জোড়া মায়ার পাকে বেশ ছোট দেখালো। হয়তো তখন হৃদের রুম থেকে পালাতে গিয়ে তাড়াহুড়ো মায়া নিজের জুতো খুঁজে পায়নি। চোখের সামনে তখন যা পেয়েছিল তাই পরে হৃদের রুম থেকে পালিয়েছিল সে। মায়া ঘুরঘুর করে বাগানটা দেখতে লাগলো। অসংখ্য ফল গাছের ভিতরে এক মুহূর্তের জন্য ভুলে গেল হৃদের কথা। হাত বাড়িয়ে ফলসহ চারা গাছগুলো ছুঁয়ে দেখার মধ্যেই আসিফের গলা পেয়ে মায়া চমকে ওঠার মতন পিছনে ফিরল। তখনই চোখে পড়ল আসিফকে বাসার কাপড়ে দাঁড়িয়ে একজন মহিলার সাথে কথা বলছে। মায়া অদূরে বাগান থেকে দাঁড়িয়ে দুজনকে দেখে বুঝতে পারল মহিলাটি হয়তো এই বাড়ির সার্ভেন্ট হবে, আর আসিফ তাকে তার কাজ বুঝিয়ে দিচ্ছে। মায়ার হঠাৎই মনে হলো হৃদের কথা, লোকটা হয়তো এখনও ঘুমিয়ে আছে, সেজন্য মায়ার খোঁজ জানে না। কিন্তু ঘুম থেকে উঠে মায়ার খোঁজ করলে মায়া এই লোকের সামনে দাঁড়াবে কি করে? মায়া তো লজ্জায় মরে যাবে। কাল রাতের ওইসব ঘটনার পর মায়ার আর সাহস নেই লোকটার সামনে দাঁড়ানোর। ভাগ্যিস মায়া কাল রাতে বেহুশ হয়েছিল, নয়তো সে হার্ট অ্যাটাক করত। এই লোক মায়ের উপর যে চাপ সৃষ্টি করেছিল, মায়ের তো এখন এই লোকের সামনে যাওয়া রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার থেকে সবচেয়ে বড় কথা হলো মায়ার স্বামী ওর মতিগতি বুঝতে পেরে গেছে। হয়তো জেনে গেছে মায়া যে তাদের দুজনের স্বামী স্ত্রীর হওয়ার সম্পর্কটা নিয়ে অবগত। তার জন্যে তো লোক আজকাল মায়ের সাথে কেমন আপোষের মিশে যেতে চায়। মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে সে একজোড়া সাদা পা ঘাসের উপর দেখল। মায়ের বেখেয়ালি দৃষ্টি মাটি থেকে তুলে সামনে তাকাতেই চমকে উঠল হৃদের উপস্থিতি দেখে। থতমত খেয়ে তাড়াহুড়ো পালিয়ে যেতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে আটকায়। মায়া রাতের কথা ভেবে লজ্জায় মাথা নুইয়ে রাখলে হৃদ মায়ের বাহু টেনে কাছে আনে। মায়ের থুতি ধরে মুখটা উপরে তুলতেই দুজনের চোখাচোখি হলো। মায়া লজ্জায় মুখ ঘুরে নিতে চাইলে হৃদ মায়ের মুখটা আটকে রেখে বলে, কি ম্যাডাম, কি সমস্যা? পালাতে চাচ্ছেন নাকি? মায়া উত্তর করল না, বরং জোর করে মুখটা নামিয়ে নিল হৃদের হাত থেকে। এইভাবে মায়ার ভীষণ লজ্জা লাগছে। লজ্জায় সিটিয়ে মায়া হাঁসফাঁস করে দৃষ্টি লুকাতে চাইল এদিক সেদিক তাকিয়ে। হৃদ মায়ার লজ্জা মিশ্রিত মুখটা দেখে দুষ্টু হেসে মায়ার নাক টানলে মায়া উফ শব্দ করে। হৃদ মায়ার নাক ছেড়ে কপালে ঠোকা মারতে মারতে বলল, বারবার কাছে আসছেন, ধরা দিচ্ছেন, তর্ক করছেন না, কাহিনী কি? আমার প্রেমে টেমে পড়লেন নাকি ম্যাডাম? হৃদের দুষ্টু মুখভঙ্গিমা এই প্রথম দেখলো মায়া। লোকটা মজা করে মিটমিট হাসতে পারে সেটা জানা ছিল না মায়ার। মায়া বিষণ্ণ হৃদের মুখের দিকে তাকালো। হৃদের ঠোঁটের কোণের অল্প হাসিটা দেখতে দেখতে মুহূর্তেই গায়েব হয়ে গেল। হৃদ মুখটা স্বাভাবিক করে নিতে মায়া মুখ ভার করে বলল, প্রেমে পড়ার জন্য আপনার ফিয়ান্সে শশী আপু আছে না? আমি কেন প্রেমে পড়তে যাব? আমি প্রেমে পড়বো না। হৃদের স্বাভাবিক হয়ে যাওয়ার মুখটা আবারও উজ্জ্বল হলো। ঠোঁট বাঁকিয়ে হেসে দ্বিতীয়বারের মতন মায়ার নাক টেনে বলল, জলে? মায়া গাল ফুলিয়ে হৃদের দিকে তাকালো। কষ্ট পেয়ে হৃদকে পিছনে ফেলে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, না। হৃদ মায়ের অবুজ কাণ্ড দেখে ঠোঁট কামড়িয়ে হাসলো। বউ তার জ্বলছে সেটা সে জানে। হৃদ জেনে শুনে নিজের বউকে জ্বালাচ্ছে। মূলত তার ভালো লাগছে এটা করতে। হৃদ মায়ার বাহু টেনে নিজের দিকে ফেরালো। মায়ার গাল টেনে বলল, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি ম্যাডাম, কারো জানে কলিজা পড়ছে, তাই না? মায়া এক হাতে নাক ঘষতে ঘষতে হৃদের দুষ্টু দৃষ্টির দিকে তাকালো। হৃদ যে ইচ্ছে করে মায়াকে হেনস্থা করছে সেটা বুঝে মায়া কথা ঘোরাতে চাইল। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে মিহিসরে বলল, এই বাড়িটা কার? তোমার? হৃদের সোজাসাপটা উত্তরে বিস্মিত হলো মায়া। হৃদকে শুধিয়ে বলল, আমার।
হৃদের উত্তরে মায়া মনে করলো হৃদ মায়ার সাথে মজা করছে। মায়া পুনরায় একই ভঙ্গিতে বলল, প্লিজ বলুন না বাড়িটা কার, আর এই লিচু গাছটা এটা কার? হৃদ মায়ার আঙ্গুলের অনুসারে ঝুলন্ত লিচু গাছটার দিকে তাকালো। সে উপর থেকে দেখছিল মায়াকে এই লিচু গাছের আশেপাশে ঘুরঘুর করতে। হৃদ মায়ার হাত ধরে লিচু গাছের সামনে দাঁড়ালো। ঝুলে থাকা লিচুর থেকে একটা লিচু নিয়ে সেটা খোসা ছাড়ালো। বীজ ছাড়িয়ে সাদা অংশটুকু মায়ের মুখে তুলে দিতে দিতে বলল, এই বাড়ি, এই ঘর আর এখানকার সবাই তোমার। আমি তো ভাড়াটিয়া তোমার। আপনি ভাড়াটিয়া আমার? মায়া অবাক গলায় শুধালো হৃদকে। হৃদ একইভাবে দ্বিতীয় লিচুটা গাছ থেকে পেরে খোসা ছাড়িয়ে মায়ের মুখে তুলে দিতে দিতে সম্মতি দিয়ে বলল। হুম। মায়া মুহূর্তেই খুশি হয়ে গেল, কারণ সে হৃদের ইঙ্গিত বুঝতে পেরেছে তাই। হৃদ যে এই বাড়ির মালিক সেটা বুঝতে বাকি নেই মায়ার। মায়ার স্বামী এই বাড়ির মালিক হলে মায়া তো তার বউ, তাহলে সে মালকিন হবে, এটাই স্বাভাবিক। আর এজন্য হয়তো হৃদ মায়াকে এই বাড়ির মালিক বলে সম্বোধন করছে। মায়া লজ্জা মিশ্রিত মুখে খুশি হয়ে গেল। হৃদ মায়ের মুখের দিকে তাকিয়ে আরও একটা লিচু মায়ের মুখে তুলে দিল। দুজনের কেউই কাউকে এই পর্যন্ত ভালোবাসি বলেনি, আর না কেউ কাউকে জানিয়েছে তারা একে অপরের স্বামী স্ত্রী হওয়া সম্পর্কে অবগত। ভালোবাসা মুখে প্রকাশ করেনি, অথচ এই দুজনকে একত্রে দেখলে যে কেউই বলে দিতে পারবে তাদের দুজনের মধ্যে কতটা গভীর প্রেম চলছে। হৃদের নিশ্চুপ ভালোবাসার মায়ার অস্থির মনোভাব দুজনকে একে অপরের ডুবিয়ে রাখে সারাক্ষণ। মায়ার মুখে যখন হৃদ শেষ লিচুটা তুলে দেয় তখন মায়া মুখ ফিরিয়ে নেয় আর খাবে না বলে। হৃদ তারপরও মায়ের মুখে শেষ লিচুটা দেওয়ার সময় হতভম্ব হয়ে গেট দিয়ে ঢুকতে দেখা গেল রাদীপকে। রাদীপকে দেখেই মায়া ভয় পেল। রাদীপ যদি মায়াকে এখানে দেখে উল্টাপাল্টা কিছু মনে করে বড়দের সবাইকে সবটা জানিয়ে দেয়, তাহলে বিপদে পড়বে ওরা দুজন। মায়া সেই ভয়ে হৃদকে না বলে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল বাড়ির ভেতরের দিকে। মায়ার হঠাৎ কাণ্ডে হৃদ খানিকটা চমকালো। মায়ার দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে খানিকটা উঁচু গলায় হাত ছেড়ে মায়ার উদ্দেশ্যে ডেকে বলল, রাতের ব্যাপারটা ভুলিনি, কিন্তু রিত, আমার অসমাপ্ত কাজটা সমাপ্ত চাই। ডাইনিং টেবিলের রাদীপের মুখোমুখি মায়া জড়তায় বসে। পাশে হৃদ টান টান হয়ে নাস্তা প্লেট উঠিয়ে বসলো। তাতে নাস্তা তুলে খাবে সে তাই। সামনে নানান রকমের খাবার, সার্ভেন্ট পাশেই দাঁড়িয়ে, অথচ কেউ প্লেটে খাবার তুলে দিচ্ছে না। এমন থমথমে পরিবেশে মায়া উঠতেও পারছে না জড়তায়। হৃদ একা থাকলে একটা কথা ছিল, কিন্তু রাদীপ মুখোমুখি বসে থাকার কারণে মায়া ভদ্রতা দেখিয়ে এই মুহূর্তে উঠে যেতে পারছে না, যদি বেয়াদবি হয় সেজন্যে। অথচ রাদীপের মনোভাব এমন যেন এই মুহূর্তে মায়া ছাড়া টেবিলের অপর পাশে আর কেউই নেই। সেই তখন থেকে রাদীপ ড্যাব ড্যাব করে মায়াকে দেখিয়ে যাচ্ছে। এতে করে মায়া ভীষণ নার্ভাস হচ্ছে, অস্বস্তিতে আছড়ে পড়ছে। এইভাবে কেউ মুখের উপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে অস্বাভাবিক লাগে না বিষয়টা? হৃদ, মায়া আর রাদীপ দুজনারই মনোভাব দেখল। রাদীপকে আপাতত কিছু বলে লাভ নেই, সে বড় ভাইয়ের বউকে গবেষণা করতে বসছে এই মুহূর্তে। যতক্ষণ না পর্যন্ত রাদীপের গবেষণা শেষ হবে ততক্ষণ পর্যন্ত সে মায়ের দিকে এইভাবেই তাকিয়ে থাকবে। হৃদ রাদীপকে অপেক্ষা করে মায়া বলল তাদের প্লেটে খাবার তুলে দিতে। মায়া আমতা আমতা করে আরও সিটিয়ে বসলো চেয়ারে। রাদীপের দৃষ্টি আর মতিগতি কোনোটাই পরিবর্তন হলো না। মায়াকে চেয়ার ছেড়ে উঠতে না দেখে এবার হৃদ বিরক্ত হলো। ধমক দিতেই মায়া হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো। অস্বস্তিতে পড়ে থতমত খেয়ে হৃদের ঠিক করে রাখা প্লেটটা উল্টিয়ে দিল। মায়ার এমন কাজে হৃদ কপাল কুঁচকালো, তীক্ষ্ণ গলায় বলল, কফি দাও। হৃদ মায়াকে কফির জন্য আদেশ করে মায়ার উল্টে দেওয়া প্লেটটা নিজেই আবার ঠিক করে রাখলো। মায়া হৃদকে কফি দিতে চেয়ে চায়ের কেটলিতে ধরলে রাদীপ বলল, ভাবি, আমার প্লেটটা উল্টে দাও ভাইয়ার মতন করে। সোজা প্লেটে নাস্তা করতে মজা পায় না, স্বাদ আসে না। উল্টো প্লেটে নাস্তা করে নিশ্চয় মজা পায়। রাদীপের মুখে ভাবি ডাকটা শুনে মায়ের মনে অস্থিরতার ঝড় তুলল। অস্থির ভঙ্গিতে মায়া হৃদের দিকে তাকাতে দেখল হৃদ মায়ের দিকে পূর্ব থেকেই তাকিয়েই আছে। দুই ভাই এমন করে মায়াকে কি দেখছে আল্লাহ জানে, কিন্তু মায়া সাংঘাতিক অস্বস্তিতে ভুগছে এই মুহূর্তে। তাছাড়া রাদীপ যে সরাসরি মায়াকে ভাবি ভাবি ডাকছে তাতে হৃদ বাধাও দিচ্ছে না, বরং চুপ থেকে নীরব সম্মতি দিচ্ছে। হৃদের নিশ্চুপ সম্মতি আর রাদীপের সরাসরি ভাবি ডাকায় মায়া ভিতর থেকে অস্থির হয়ে উঠল। সবকিছু গুলিয়ে ফেলে এলোমেলো কাজ করতে লাগলো। খালি চায়ের কাপটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনার রুটি। হৃদ মায়ের হাতের খালি চায়ের কাপটার দিকে তাকিয়ে সেটা নিজের হাতে নিয়ে বিষণ্ণে বলল, এটা রুটি। মায়া হৃদের হাতের দিকে তাকিয়ে অস্থির ভঙ্গিতে লজ্জিত হলো। কি করবে ভেবে না পেয়ে তাড়াহুড়ো হৃদের হাত থেকে খালি কাপটা ছিনিয়ে নিতেই সামনে থেকে রাদীপ সিরিয়াস গলায় বলল, ভাবি, আমাকেও ভাইয়ার মতন করে রুটি দিন।
লজ্জা ভয় অস্থিরতা একত্রেই ঘিরে ধরল মায়াকে। রাদীপ যেন সব আরও বাড়িয়ে দিচ্ছে, বারবার ভাবি ডেকে আবদার করে। মায়া অনিচ্ছাকৃত ভুলগুলো আরও বাড়িয়ে দিচ্ছে। রাদীপ পুনরায় রুটি চাইলে মায়া হাতের কাছে একটা আপেল রাদীপের দিকে এগিয়ে দিতে দিতে ভয়ে আমতা আমতা করে বলল। আপনার চা। রাদীপ মায়ার হাত থেকে আপেলটা নিয়ে গোল গোল চোখে সেটা কয়েক পলক দেখে টুপ করে সেটাতে কামড় বসাতে বসাতে বলল। আহা, ভাবির হাতের চা হলো অমৃত। চা তো নয়, যেন আপেলের স্বাদ পাচ্ছি খেতে। মায়া হৃদের দিকে একটা কলা এগিয়ে দিতে দিতে একই ভঙ্গিতে বলল। আপনার কফি। হৃদ মায়ার হাত থেকে কলাটা নেওয়ার আগেই রাদীপ সেটা চো মেরে ছিনিয়ে নিতে বলল। ভাবি, ভাইয়ের তোমার কফি খাওয়াতে দাঁত নাই, আমার দাঁত আছে 34টা। এই যে দেখো, এই জন্য আমি তোমার কলা ফ্লেভারের কফিটা খাই। কেমন? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।